সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি ব্যারিস্টার মনিরুল ইসলাম, বিলাত থেকে। ব্যারিস্টার শব্দটা বিলাত থেকে আমাদের কাছে এসেছে। দেশে এবং বিদেশে নানা ব্যারিস্টারদের আমরা দেখি। মনিরুল ইসলাম, আপনার পরিচয়, যেহেতু আপনি প্রথম আমাদের অনুষ্ঠানে, আপনি আপনার পরিচয়টা প্রথমে দিবেন, আমরা আপনার সাথে শেয়ার করবো, এরপরে আমাদের কথা বলবো। ধন্যবাদ বারি ভাই। আপনি তো খুব প্রাজ্ঞ সাংবাদিক, দীর্ঘদিন থেকে কাজ করছেন। আপনার অনেক শো আমি দেখেছি, কিন্তু আপনার শোতে আমার আগে কখনো আসা হয়নি। তো আপনার দর্শকদেরকে এবং আপনাকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমার নাম মনিরুল ইসলাম, তবে আমি মঞ্জু নামে খুব পরিচিত। ব্যারিস্টার মঞ্জু নামে মানুষ আমাকে চিনে। প্রফেশনালি আমি একজন সলিসিটর এবং ব্যারিস্টার। আমি লন্ডনে বসবাস করি দীর্ঘ 2 যুগ, এবং এখানেই ফ্যামিলি। আর আওয়ামী আইনজীবী পরিষদের রাজনীতির সাথে আমি অনেক কাল থেকে জড়িত। বাংলাদেশ, বাংলাদেশের প্রগতিশীল রাজনীতি, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের যে সাংস্কৃতিক ধারাবাহিকতা, অসাম্প্রদায়িক চেতনা, একাত্তরের চেতনা, এগুলোকে ধারণ করেই আমার যত সব রাজনীতি, সমাজনীতি এবং আমার জীবনের যে পথ চলা, এই পথ চলায় আমার বন্ধু বান্ধব, আমার যে পরিষদ বর্গ, সবাই কিন্তু আমি এইটার ভিত্তিতে নির্বাচন করি। আজকেও আমরা এর ভিত্তিতেই হয়তো কথা বলবো। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ ভাই। আপনি তো আইনের মানুষ। আমাদের দেশটা, স্বপ্নের দেশটা যেভাবে চলছে এখন, এটা কোন আইন আপনি বলবেন? এই আইনটা কিভাবে ব্যাখ্যা করা যায় দেশটাকে? ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনার ঘরে যখন ডাকাত ঢোকে, সেখানে কিন্তু কোনো আইন চলে না। ডাকাত পুরুষদেরকে পিটাইয়া হাত পা পিছের দিকে নিয়ে বেঁধে এক কোনায় রেখে দেয়, নারীদেরকে পিটায়, আর কোনো কোনো নারীকে তারা ধর্ষণ পর্যন্ত করে। এটা কিন্তু প্রাগৈতিহাসিক যুগ থেকে আমরা দেখে এসেছি। এখন বাংলাদেশ দর্শিত হচ্ছে প্রতিনিয়ত। কারণ রাষ্ট্র বলতে যে বোঝায়, বাংলাদেশ মানে কি, 1971 সালে বাংলাদেশ যখন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন স্বাধীন হয়, সেই দেশে একটি সংবিধান আনা হয়েছিল। আমাদের পেনাল কোড আছে, আমাদের সিভিল কোড আছে, আমাদের কন্ট্রাক্ট ল আছে, এভিডেন্স অ্যাক্ট আছে, যার ভিত্তিতে একটা রাষ্ট্র চলে। আইন সবার জন্য সমান। আপনি রাজা হন আর আপনি প্রজা হন। আপনি অপরাধ করলে আপনার শাস্তি হবে, কি করলে অপরাধ এবং সেটা শাস্তি কি, সেটা বাংলাদেশের আইনে লিপিবদ্ধ করা আছে। কিন্তু সন্ত্রাস, চাঁদাবাজ, ডাকাত যখন আপনার ঘরে ঢুকে, তখন তার কাছে কোনো আইনের প্রয়োজন নাই, কোনো নীতির প্রয়োজন নাই, নর্মের প্রয়োজন নাই, সংবিধান প্রয়োজন নাই। এখন বাংলাদেশে যারা ক্ষমতা দখল করেছে, তারা হচ্ছে ডাকাত। তারা সবাই ডাকাত, তারা সবাই চোর, তারা সবাই বাটপার, এবং তারা বাংলাদেশটাকে চারণভূমি হিসেবে ব্যবহার করছে। আমি খুব সচেতন ভাবে এই কথাগুলো বলছি। কেন বলছি দেখেন, তারা বলছে যে তারা ক্ষমতায় যে বসে আছে, এটার ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের একটি ব্যাখ্যা, অর্থাৎ সুপ্রিম কোর্ট একটি ব্যাখ্যা দিয়েছে যে তারা এইভাবে করতে পারে। কিন্তু আজ পর্যন্ত বাড়ি ভাই, আপনার মতো সিনিয়র সাংবাদিক অথবা বাংলাদেশে যারা আগাছা পরগাছা আজকে বড় সাংবাদিক হয়ে গেছে, তারা কেউ কি দেখাতে পেরেছে যে সুপ্রিম কোর্টে একটি হিয়ারিং হয়েছে, সেখানে তর্ক বিতর্কের পর সেখানকার 6 জন জাস্টিস মিলে তাদেরকে একটি ক্ষমতা দিয়েছে? না, দেয়নি। সুতরাং আপনি বুঝতেই পারছেন, তারা জবরদখলকারী। রাষ্ট্রকে 1971 সালে যারা পরাজিত হয়েছে, মুসলিম লীগ, নেজামে ইসলামী, জামাতে ইসলামী, আল বদর, আল শামস এবং শান্তি কমিটি, এই রকম যেসব লোক 1971 সালে পরাজিত হয়েছে, 2024 সালের 5 আগস্টে তারা জয়লাভ করেছে। তারা জয়লাভ করে এসে বাংলাদেশটিকে ক্রমাগতভাবে ধর্ষণ করে যাচ্ছে। কারণ কোনো একটা রাষ্ট্র যখন সিস্টেমেটিক থাকে, তাকে বদলাবারও একটা নিয়ম আছে। আপনি দেখেন, পৃথিবীর বহু দেশে দেশের নাম বদল হয়েছে, পতাকা বদল হয়েছে, জাতীয় সঙ্গীত বদল হয়েছে, রাষ্ট্রের সংবিধান হয়েছে। এটা নতুন কোনো ঘটনা নয়, কিন্তু সেই পরিবর্তনের ধারাটি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার আসছে, সেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করে। দেশের জনগণ যদি বদলে যায়, সরকার বদলে যাবে, সংবিধান বদলে যাবে, আইন বদলে যাবে, সেটা আমি আর আপনি যে পছন্দ করি না তাকেও মানতে হবে। কিন্তু আজকে দেশের জনগণ বদলেনি, আজকে দেশের সরকারও বদলেনি, আজকে দেশের সংবিধানও বদলেনি, আজকে দেশের মানুষের চাওয়াও বদলেনি।
শুধু বদলে গেছে ক্ষমতার কাছে বাংলাদেশের মানুষের চাওয়া এবং পাওয়া। যার কারণে এখন যারা সরকার আছে, রুল অফ ল আপনাকে বলি, আমাদের প্রয়াত আইনমন্ত্রী আব্দুল মতিন খুসরু তিনি বক্তৃতায় প্রায় সময় একটি কোড ব্যবহার করতেন। তিনি বলতেন, সিভিলাইজেশন মানে রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতার ভিত্তি হচ্ছে আইনের শাসন। অর্থাৎ রাজার সাথে প্রজার, অথবা সরকারের সাথে তার জনগণের, অথবা ডিকটেটরের সাথে তার জনগণের, অথবা যেই ফর্মেই সরকার থাকুক সেই সরকারের সাথে তার জনগণের সম্পর্কের ভিত্তিটা কি, সেই ভিত্তিতে যখন সরকার পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, আইন চলে এবং প্রজা চলে, তখন সেটিকে রুল অফ ল এর কান্ট্রি বলা যায়, সেটিকে একটি সভ্য রাষ্ট্র বলা যায়। সেটি হতে পারে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যেটাই হোক সেটা একটা আইনের ভিত্তিতে চলে। কিন্তু যদি রুল অফ ল যদি ফাংশন না করে তাহলে আপনি সেটাকে সভ্য দেশ বলতে পারেন না। বর্তমান সময় যারা রাষ্ট্র চালাচ্ছে তারা কোনোভাবেই সভ্য না, এরা সভ্য হতে পারে না, এটা সভ্যতার মানদণ্ডে পড়ে না। রাষ্ট্র, আপনাকে একটা জিনিস বলি, 32 নাম্বার রাষ্ট্র যদি মনে করে যে রাষ্ট্রের আইনের মাধ্যমে 32 নাম্বারকে আমি সিজ করব, বড় বড় মন্ত্রী যারা আছে তাদের বাড়িটাকে আমি সিজ করব, করে আইনের ভিত্তিতে তাদের এটা সরকারের কোষাগারে চলে যাবে, আমি এটাকে এপ্রিসিয়েট করি রাষ্ট্রে যদি সেরকম আইন থাকে। কিন্তু রাষ্ট্রের কোনো আইন নেই, রাষ্ট্র তার সন্ত্রাসী বাহিনী দিয়ে 32 নাম্বার ভাঙবে, টিভিতে প্রচার করবে, রেডিওতে দেখবেন, অনলাইন মিডিয়াতে দেখবেন, কিন্তু সরকারের কোনো বিবৃতি থাকবে না। কবর থেকে লাশ তুলে তার লাশটা পুড়িয়ে ফেলবে, যেটা বাংলাদেশের আইনে ক্লিয়ারলি অফেন্স, অপরাধ। রাষ্ট্র দেখছে, রাষ্ট্র একটি মামলাও করছে না। তার মানে কি রাষ্ট্র আছে নাকি রাষ্ট্র নেই? রাষ্ট্র যদি থাকে তাহলে রাষ্ট্রকে দেখেন, আমি যদি বেঁচে থাকি আমাকে আপনি চিমটি কাটেন, আমি বুঝবো যে আপনি আমাকে চিমটি কেটেছেন, আমার শরীর নেড়ে উঠবে, হাত নেড়ে উঠবে, বা কোনো না কোনো অঙ্গ নেড়ে উঠবে। কিন্তু আমি যদি মৃত হই, অথবা আমাকে যদি কোরামিন ইনজেকশন দিয়ে যদি আমাকে অবশ করা হয়, আপনি আমাকে গুতান, ঠেলান, যাই করেন, আমি কিন্তু রিয়েকশন করবো না। তো বাংলাদেশ একটা মৃত লাশকেও যখন মানে নিরাপত্তা দিতে পারছে না, সেটা যে বাংলাদেশ নেই, সেটা যে আইনের শাসনের দেশ নেই, সেটা যে সভ্য মানুষের দেশ নেই, সেটা আমার মনে হয় আপনিও বুঝছেন, আমরাও বুঝেছি। সভ্য দুনিয়াতে যারা সভ্য রাষ্ট্রে বসবাস করে, সভ্য মানুষ হিসেবে যারা পরিচয় দেয়, তারা কিন্তু সবাই বুঝেছি। ভাই, প্রসঙ্গটা আনার যে কারণগুলো আপনি মোটামুটি সবার আগে কাঠগড়ায় আমাদের সাংবাদিকদেরও দাঁড় করিয়েছেন। এই যে বাংলাদেশে একটা অনুসন্ধানী রিপোর্ট করার মতো কেউ কি ছিল না? এই সরকারটা আসলে কিসের উপর দাঁড়িয়ে? একজন আইনজীবী, সরকার পক্ষীয় একজন আইনজীবী কয়েকদিন আগে বলছেন এগুলা নিয়ে একদিন আদালতের মুখোমুখি হতে হবে। এবং আমি এই প্রসঙ্গটা তোলার এই কারণে, আজকে বিএনপির সালাউদ্দিন আহমেদ একটা কথা বলতে আমার খুব বিপজ্জনক মনে হচ্ছে। সেটা উনি বলছেন আবার কি, যে জুলাই সনদ এসব নিয়ে যে মতবিরোধ গুলো আছে এগুলা নিয়ে মানে আদালতের কাছে যাওয়া যায়। উনি বলছেন কোন আদালত? এটা যে আদালতকে আমরা চিনি, যে আদালত তার তার গঠন প্রক্রিয়া মবের মাধ্যমে হয়, যে আদালতের প্রধান বিচারপতি চলে যান হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে, এবং একজন যুদ্ধাপরাধীদের খালাস দেওয়া হয়, তার এক যে যত মামলা সবই কিন্তু হয়ে যায়। তো এই যে আদালত তৈরি করে একটা আদালত তাদের, এই আদালতের কাছে গেলে আমরা কি পাবো সেটি, এই ভয় থেকে আপনাকে এই প্রশ্নটা করেছে। আমি যে কথা বললেন যে রাষ্ট্র 32 নম্বর না, কতগুলা বাড়ি ভাঙার জন্য বুলডোজার পাঠানো হলো। যে সন্ত্রাস করে তাকে প্রটেক্ট করে রাষ্ট্র, যে আক্রান্ত হয় তাকে গ্রেফতার করে নিয়ে যায়। আমরা মুক্তির পথটা কি এখান থেকে? দেখেন, মানুষ রাত যত গভীর হয়, ভোরের আলো আসার পূর্বাভাসটা তত কঠিন ভাবে মানুষের কাছে, সমাজের কাছে, পৃথিবীর কাছে ধরা দেয়। তো বাংলাদেশে এখন কিন্তু ঘোর আমনিশা, আলো আসবে, আপনার আলোকে কোনোভাবেই বন্ধ করে রাখতে পারবেন না।
এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, মানুষ কিন্তু গত 53 বছরে আপনি যদি দেখেন, এই যে বাংলাদেশ নামক একটা দেশ, আপনি অস্ট্রেলিয়াতে আছেন, আমি ইউকেতে আছি, কেউ আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, নিউজিল্যান্ডে, কানাডাতে আছে। এখন এই সোশ্যাল মিডিয়ার বদলতে পৃথিবীর নানা দেশের ভালো ভালো খবর, ভালো ভালো জিনিস, সুন্দর সুন্দর নাচ, গান, কবিতা, গল্প আমাদের দেশের ছেলেমেয়েরা টিকটকের বদলতে, ইউটিউবের বদলতে, ফেসবুকের বদলতে দেখছে। দেখার পর তাদের মনোজগতে একটা চিন্তা ভাবনা এসছে কি, যে আমরাও মনে হয় তাদের মতো, আমরাও মনে হয় লাভ দিতে পারবো, আমরাও মনে হয় উড়াল দিতে পারবো, আমরাও মনে হয় ওই যে আমেরিকাতে আপনি এই একটা সুপারম্যান, আপনি সিনেমা দেখেছেন না, তারা নিজেরাও নিজেদেরকে সুপারম্যান হয়ে যাবে মনে করে চিন্তা ভাবনা করতেছিল একটা প্রজন্ম। তা এখন এই প্রজন্মের যে ভুলটা, এই প্রজন্মের যে চিন্তার দৈন্যতাটা, এর মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে, দেখেন, বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, এটি কোনো ইউরোপের কোনো দেশ নয়, এটা আমেরিকার কোনো দেশ নয়। বাংলাদেশকে যদি তুলনা করতে হয়, আপনি বাংলাদেশকে তুলনা করবেন ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং মালদ্বীপ। কারণ হচ্ছে এরা কেউ আমাদের চাচাতো ভাই, কেউ আমাদের খালাতো ভাই, কেউ আমাদের দাদা, কেউ আমাদের বাবা, আর কেউ আমাদের সন্তান। কারণ আমার দাদা যখন জন্মগ্রহণ করে তখন এটা ছিল ভারত, আমার বাবার যখন জন্ম হয় এটা ছিল পাকিস্তান, আর আমার যখন জন্ম হয় এটা হয়েছে তখন বাংলাদেশ। তা আমরা যে এই সাংস্কৃতিক ধারাবাহিকতা, আমাদের যে ঐতিহ্যগতভাবে এই দেশের মালিক, আমরা এই দেশের, এই ভূখণ্ডের মালিক, এই ভূখণ্ডে আপনি যদি দেখেন, সবচাইতে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে পরে জন্মগ্রহণ করছে বাংলাদেশ 1971 সালে। এরপরে কিন্তু আর কোন দেশ দক্ষিণ পূর্ব এশিয়াতে জন্মায়নি। তার মানে আমরা হচ্ছি নবীনতম শিশু। অথচ দক্ষিণ পূর্ব এশিয়াতে যদি মাথা পিছু আয় হিসাব করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন দেশ ত্যাগ করেন সেদিন ভারতের চাইতে আমাদের $40 মাথা পিছু আয় বেশি ছিল। এবং আমাদের যে শিশু মৃত্যুর হার দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচেয়ে কম, মাতৃকালীন মায়ের মৃত্যু দক্ষিণ পূর্ব এশিয়াতে সবার চাইতে কম, মানুষের গড় আয়ু 73 বছর, যেটা দক্ষিণ পূর্ব এশিয়া 73-72-এর উপরে কারণেই। এবং আমাদের যে ইকোনমির প্রগ্রেশন, এটা দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের কাছাকাছি, অর্থাৎ সেকেন্ড, থার্ড, ফোর্থ হওয়ার মতো কোনো দেশও ছিল না। অর্থাৎ হেলথ, স্যানিটেশন, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, এডুকেশন, শিশু মৃত্যুর হার, মানুষের জীবনের মান, মাথাপিছু আয়, সবকিছুতে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার সবকটি দেশকে ছেড়ে গিয়েছিলাম। যদিও আপনি দেখেছেন এনজিওর প্রতিষ্ঠাতা, এনজিও মার্কা এক মানে লাস্যময়ী নারী, ওই যে তার নামটা কি ভুলে গিয়েছি, তিনি মানে বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয় দেখেন মন্ত্রী রিজওয়ানা রিজওয়ানা হাসান, তিনি বললেন 53 বছরে যদি রাজনীতিবিদেরা কিছু করতে পারতেন তাইলে আমাদেরকে আসতে হতো না। এই অসভ্য নারীকে আমি একবার বলতে চাই, তুমি একবার ইতিহাস দেখো, তুমি একবার দক্ষিণ পূর্ব এশিয়াকে দেখো, তুমি আমেরিকা আর ইউরোপের সাথে তুলনা করো না। ব্রিটেনের রাজনীতি, আপনি 1648 সাল থেকে এই দেশে গণতন্ত্র শুরু হয়। গণতন্ত্রের বিভিন্ন সিভিল ওয়ারের পর অলিভার ক্রমওয়েল যখন ক্ষমতা দখল করে, তারপরে আস্তে আস্তে গণতন্ত্রের সূত্রপাত হয়। তারপরে আপনি দেখেন 400 বছর পরে আজকে এই ব্রিটেন 400 বছরের ব্রিটেনের সাথে 50 বছরের বাংলাদেশের তুলনা করে। আমেরিকাতে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আমেরিকার সিভিল ওয়ার হয় 1864, 63, 62 সালে, তখন থেকে আজকে পর্যন্ত কত শত বছর গেছে, এই সিভিল ওয়ারের পরও আমেরিকা কিন্তু আমেরিকার কনস্টিটিউশন বদলায়নি। দেখেন আমেরিকা 4 বছর টানা সিভিল ওয়ার করেছে, তারা কিন্তু বলেনি রাজনীতিবিদদের কারণে হয়েছে, তারা কিন্তু বলেনি সংবিধানের কারণে হয়েছে, সংবিধান বাদ দিতে হবে। তা আমি যে কথাটি বলছিলাম, দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশটাকে সবচাইতে ভালো অবস্থায় রেখেছে, ভারতের চাইতেও আমাদের অবস্থা ভালো। ভারত রাষ্ট্র বড়, সেই জন্য তাদের ইকোনমি বড়, কিন্তু মাথাপিছু আয়ে ভারত এখন আমাদেরকে ছাড়িয়ে গেছে। কিন্তু গত বছরের আগস্ট পর্যন্ত আমরা ভারতের চাইতে $40 বেশি ছিলাম। আমাদের প্রত্যেকটা গ্রামের সাথে ইউনিয়ন, ইউনিয়নের সাথে থানা, থানার সাথে জেলা, জেলার সাথে আমাদের রাজধানীর কমিউনিকেশন একদম পুরো দমে। তাহলে এমন একটা দেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে
আমার জন্মভূমি, এই আমার জন্মভূমিটাকে আস্তে আস্তে আরো নিয়ে যাচ্ছিল উপরের দিকে। ঠিক তখনই আমার দেশে শকুনের চোখ পড়েছে। এই শকুনরা কেন আমাদের দেশের দিকে চোখ দিয়েছে আপনাকে বলি। পৃথিবীতে যদি 5টি বড় অর্থনীতি বলেন, 1 নম্বর আমেরিকা, 2 নম্বর চায়না, 3 নম্বর জাপান, 4 নম্বর ভারত, আর 5 নম্বর হচ্ছে জার্মানি। তার মানে হচ্ছে চায়না, ভারত এবং জাপান, এই 3টি রাষ্ট্র আমাদের এশিয়াতে। তার মানে পৃথিবীর বড় 5টি অর্থনীতির 3টি অর্থনীতি আমাদের বাংলাদেশের আশেপাশে। 2 নম্বরে পৃথিবীতে যে মোট জনগোষ্ঠী 800 কোটি, মানে 8 বিলিয়ন। এই 8 বিলিয়নের মধ্যে চায়না আর ভারত মিলে হচ্ছে 3.2 বিলিয়ন। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান ওই অঞ্চল মিলিয়ে পৃথিবীর অর্ধেকের চাইতে বেশি লোক বসবাস করে ওখানে। এখন আমেরিকা চিন্তা ভাবনা করলো যে আগামী 75 বছর, এখন তো 25 সাল, 2100 সাল পর্যন্ত যে 75 বছর, এই 75 বছর যদি পৃথিবীকে কবজা করে রাখতে হয়, পৃথিবীকে যদি আমাদের কন্ট্রোলে রাখতে হয়, তাহলে ওই দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদেরকে যেতে হবে। যার কারণে 2001 সাল থেকে গত 25 বছর ডিপ স্টেট অর্থ ঢালতে চেষ্টা করছে বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়াতে একটি ঘাঁটি করার জন্য। শেখ হাসিনা যখন ক্ষমতায়, তিনি কিন্তু প্রকাশ্যে বলেছেন, আমি বহুবার অ্যাপ্রোচড হয়েছি যে বাংলাদেশে তাদেরকে একটি ঘাঁটি দেওয়ার জন্য, একটি বন্দর দেওয়ার জন্য, একটি সামরিক অবস্থান করে দেওয়ার জন্য, কিন্তু আমি দেব না। তো শেখ হাসিনাকে সেই জন্যই এই দুর্যোগ মোকাবেলা করে দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছে। এখন আমেরিকা চাচ্ছে এই বাংলাদেশকে, এই মিয়ানমারের কোনায় যদি একটা নতুন রাষ্ট্র হয়, একটা বাফার স্টেট তৈরি করে তারা এই দক্ষিণ পূর্ব এশিয়াকে আগামী 75 বছর মনিটর করবে। সেই জন্যই বাংলাদেশে এই ডক্টর ইউনূসকে তারা অনেক আগেই সিলেক্ট করে রেখেছে। আর ডক্টর ইউনূস তার এনজিও গ্রামের লোকদেরকে দিয়ে এই বাংলাদেশের স্বার্থকে, গণতন্ত্রকে, উন্নয়নকে, মানুষের জীবনধারাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। মানুষ যত তাড়াতাড়ি বুঝবে, ততই মানুষের আন্দোলন ব্যাগ বাড়বে, এবং এই ডক্টর ইউনূসকেও যেতে হবে, এবং এই আমেরিকার ঘাঁটিও এই দেশ থেকে চলে যাবে। আমরা বিশ্বাস করি আপনি যে প্রশ্নটি করেছেন, সেই প্রশ্নটির সোজা জবাব দেওয়া যদিও কঠিন, বাট আমি বিশ্বাস করি মানুষ জেগে উঠবেই। কবি নজরুল বলেছিলেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোয়াবে তবে। আমাদের ছেলেরা উঠবে, আমাদের ছেলেরা জেগে উঠবে। আমরাই তো সন্তান। আমরা যখন এখন ফিল করছি আমার দেশ এখন বেহাত হয়ে যাচ্ছে, পুরনো শকুন আমার জাতীয় পতাকাকে খামছে ধরেছে, আপনারা যখন বুঝতে পেরেছেন, 2 দিন, 4 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, সময় যতই লাগুক, আমাদের দেশ, আমাদের মাটি, আমার এই সুপলা শস্য শ্যামলা এই সোনার বাংলাকে আমরা আবার ডক্টর ইউনূসের মতো এই দালালদের হাত থেকে উদ্ধার করে আবার মানুষের কাছে ফিরিয়ে দেব। এখানে আবার রবীন্দ্রসঙ্গীত হবে, এখানে নজরুল সঙ্গীত হবে, জারি সারি বাটিয়ালি মারফতি মুর্শিদি কীর্তন আবার এদেশে হবে। মৌলবাদী চক্রান্ত যারা ওই 7 সমুদ্র 13 নদীর পারে এসে আমাদেরকে মৌলবাদী দীক্ষা দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশকে আফগানিস্তান করার চেষ্টা করছে, তাদেরকে আমরা এই বাংলার ভূমিতে আবার পরাজিত করব। আপনি একজন ব্যারিস্টার, আরো কিছু ব্যারিস্টারের কথাবার্তা নিশ্চয়ই আপনিও শুনলেন। মিস্টার ফুয়াদ, এই কথাগুলো শুনলে আপনার মানে কি প্রতিক্রিয়া হয়? আপনি যে কথাটা ফুয়াদ বললেন, সম্পর্কে একটা জিনিস বলি। ফুয়াদ যখন বলছেন এই ছেলেটাকে আমি গত 20 বছর থেকে চিনি, লন্ডনে একই পাড়ায় থেকে আমরা পড়াশোনা করেছি, কন্টেম্পোরারি সময়ে বারেট ল করেছি, তাকে আমি চিনি। এই দেশের রাজনীতিতে তার তেমন কোনো অবস্থা ছিল না, এবং এই দেশের সমাজে, মানে এই দেশের কোনো প্রফেশনও যে খুব হাই কিছু এরকম ছিল না, সাধারণ একজন মানুষ, আইনজীবী, সুস্থ মানুষ মনেই আমরা করেছিলাম। তো এখন তার যে এই অবস্থা, এটার কারণ কি? এর কারণ সম্পর্কে আমাদের প্রয়াত লেখক হুমায়ুন আহমদ একটা গল্প লিখেছেন। গল্পের বইটার নাম হচ্ছে হোটেল গ্রেভারিন। তো এই বইতে 15-16টা গল্প আছে, তার মধ্যে একটা গল্পের নাম হচ্ছে হোটেল গ্রেভারিন। তো হোটেল গ্রেভারিনে যে চরিত্র থাকে, ওই চরিত্রের মানুষগুলা এই এই ফুয়াদের মতো মানুষ।
তাদেরকে কেউ গণে না, কেউ পাত্তা দেয় না। এরা জীবনে আকাশে উঠতে পারে নাই, মাটির নিচেও যে থাকতে পারে নাই, ফানার মতো বাসছে। তা এখন তারা চিন্তা করলো জীবনে কি আমাদেরকে কেউ দাম দেবে না, আমার কি ছবি পত্রিকায় আসবে না, টিভি কি আমাকে দেখাবে না, কি করতে হবে? তখন আমেরিকার ওই লোকগুলা একটা বিশেষ দিনে হোটেল গ্রেভারিনের সামনে গিয়ে আগে থেকে ঘোষণা দিয়ে কাপড় চোপড় খুলে ল্যাংটা হয়ে দৌড় দেয়। তো যখন ওরা ল্যাংটা হয়ে দৌড় দেয়, তখন তাদেরকে কাভার করার জন্য এই নিউ ইয়র্ক থেকে, ডালাস থেকে, শিকাগো থেকে, মন্ট্রিল থেকে, কোরিয়া থেকে, জাপান থেকে, বাংলাদেশ থেকে সাংবাদিকেরা যায় ছবি তোলে, বলে সভ্যতারা কি চরম অবনতি, ল্যাংটা হয়ে মানুষ রাস্তায় দৌড়াচ্ছে, নারী পুরুষ একসাথে। পরের দিন টিভিতে তাদের ছবি দেখা যায়, পত্রিকায় তাদের ছবি দেখা যায়, অনলাইন মিডিয়াতে তাদের ছবি দেখা যায়। অন্তত আর কোনোভাবে না হোক ল্যাংটা হয়ে দৌড় দিয়ে তো পত্রিকায় ছবিটা এসছে। এটাই হচ্ছে ফুয়াদের টেকনোলজি। এই বইটা ফুয়াদ করেছেন বলে আমি মনে করি, যার কারণে তার কাছেও মনে হয়েছে কোনোভাবেই তো নিজেকে জাতে তুলতে পারলাম না, এত বছর হয়ে গেল, তো এখন কি করব? জামাতও ভালো কিছু না করতে পারি, জামাতের বি টিম হয়ে, এই কি বলে যে জামাতের একটা নতুন বি টিম একটা দল হয়েছিল, সেটার নাম হচ্ছে এবি পার্টি, এবি পার্টিতে যোগ দিল। তো এখন সে ল্যাংটা হয়ে দৌড় দিচ্ছে শুধুমাত্র তার কাভারেজ হওয়ার জন্য। একটা কথা মনে রাখেন, ইতিহাস কাউকে ছাড় দেয় না। ইতিহাস, তার ইতিহাস, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ইতিহাসের দায় মেটাবে, তাকে একদিনের জবাব দিতে হবে। পৃথিবীর যেখানে এসে থাকুক, যদি সভ্য মানুষ পৃথিবীতে থাকে, এই অসভ্যতার বিচার, এই ল্যাংটা হয়ে দৌড় দেওয়ার বিচার এই বাংলার মাটিতেই হবে, এবং আমরাই সেটা করব। আমরা তার মতো বর্বর নয়। তার যে কুত্তা বাহিনী যারা মানুষকে কামড়াচ্ছে, মানুষের ঘর ভাঙছে, 32 নম্বর ভাঙছে, আমরা তা করব না। আমরা রুল অফ লতে বিশ্বাস করি। আমরা হচ্ছি সিভিলাইজড মানুষ। এই সিভিলাইজড মানুষ আনসিভিলাইজড মানুষদেরকেও বৈধভাবে, সুষ্ঠুভাবে, মানে আইনের শাসনের আওতায় এনে আমরা বিচার করব। কেন বলছি? আমার এই কথাটার ভিত্তিটা আপনাকে দেখাই। 1996 সালে জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে রাস্তায় ধরে ধরে আমরা পিষে ফেলতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। আমরা রুল অফ লকে সম্মান দেখিয়েছি। আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে আইনের শাসনের ভিত্তিতে তাদেরকে বিচার করেছি। আমরা যখন ক্ষমতায় 2008 সালে আবার আসি, যুদ্ধ অপরাধীদেরকে ধরে ধরে এনে আমরা বিচার করতে পারতাম, কিন্তু আমরা করিনি। আমরা কি করেছি? আইনের উপরে ছেড়ে দিয়েছি। আইনের ভিত্তিতে বছরের পর বছর আইন আদালত হয়েছে, তারপরে সেখানে বিচার এসেছে। তার মানে রুল অফ ল, মানে তাড়াহুড়া করে কাউকে ফাঁসি দেওয়ার চিন্তা আমরা করিনি। আমরা করেছি আইনের শাসনের, সভ্যতার ভিত্তিকে আমরা সমুন্নত রেখেছি। তাই ফুয়াদদের বিচারের ক্ষেত্রে আমরা আইনের শাসনকেই প্রাধান্য দেব। আমরা জঙ্গি হব না, আমরা আফগানিস্তান হব না, আমরা তেহরান, তাবরিজ, সিরাজে যেইভাবে মানবতা পন্থী কর্মীদেরকে পিটিয়ে হত্যা করেছে, যেইভাবে কমরেড নাজিবুল্লাহকে এই গলায় ফাঁসি দিয়ে পিলারের সাথে ঝুলিয়ে রেখেছে, ওই রকম বর্বরদের অনুসারী আমরা নয়। এই এই ছেলেকে আমি দেখেছি লন্ডনে শিবির করতে, এখন তিনি শিবির থেকে আলটা মডার্ন শিবির হয়েছেন। উনি ওই যে মঞ্জুর সাথে কি যেন বললাম যে এবি পার্টি করেছে। তো এদেরকে আমরা এইভাবে ঝুলিয়ে মারবো না, এদেরকে আমরা বিচারের সম্মুখীন করব। কারণ আমরা যে বাংলাদেশের 71 সালের যে মহান মুক্তিযুদ্ধ, প্রগতিশীল রাজনীতির যে ধারা এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষের যে কমিটমেন্ট, সেটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য আইন ভিত্তিক একটা সমাজ তৈরি করা। আমরা সেই সমাজে এই কুলাঙ্গারদেরকে, এই স্বাধীনতা বিরোধীদেরকে, এই জামাত ইসলামের মানে আদর্শে বিশ্বাসী মৌলবাদী এই সন্ত্রাসীদেরকে সুষ্ঠু বিচারের মাধ্যমে এই দেশের মানুষকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। ফুয়াদদের জন্য কিন্তু হুমায়ুন আজাদ পাকসার জমিন সাতবাদও লিখেছে, তাই না? হ্যাঁ, আমি পাকসার জমিন 7 বার আমার পড়ার সৌভাগ্য হয়েছিল। 2000 মানে 5-6 এরকম করে একটা 5 সালের দিকে মনে হয়, 2005, হ্যাঁ 2005-এর জুলাই আগস্টে এই বইটি প্রকাশ হয়েছিল। এই বইটি প্রকাশ হওয়ার পর আপনি জানেন হুমায়ুন আজাদকে এই ফুয়াদের মতো লোকেরাই কিন্তু হত্যা করেছে। এখন এই পাকসার জমিন 7 বার বইটিতে যেভাবে তিনি দেখিয়েছিলেন যে একটি গোষ্ঠী রাষ্ট্রকে
দর্শন করে রাষ্ট্রকে দখল করে নিয়ে রাষ্ট্রকে কিভাবে ডিরেল করে ফেলে। আমার মানে বিশ্বাস করেন, যেদিন 5 আগস্ট হয়, সেদিন আমি আবার পাকসার জমিন 7 পড়তে শুরু করলাম। বুঝলাম বাংলাদেশে যে এরকম একজন দার্শনিক মানুষ জন্মগ্রহণ করেছে, আমরা অনেকেই বুঝতে পারি নাই। 5 আগস্ট যদি না হতো, হুমায়ুন আজাদ কত বড় দার্শনিক ছিলেন, তার চিন্তায় তার চেতনায়। আপনি জানেন 1400 শতকে রেনেসাঁস যখন হয়, তখন লিওনার্দো দা ভিঞ্চি যে বই লিখেছেন, যে ছবি এঁকেছেন, সেখানে তিনি কল্পনা করেছেন মানুষ আকাশে উড়বে। উড়ন্ত পেগাসাস যে ঘোড়া, এই ঘোড়ার যে কল্পনা, এটার যে চিত্র, এটা কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির মাথায় এসেছিল। তার পরবর্তীতে 1908 সালে মানে অরভিল রাইট আর ইউরভিল রাইট দুই ভাই মিলে মানুষকে সত্যি আকাশে উড়িয়ে দিয়েছিল। এই যে আমাদেরকে মাঝে মাঝে সংকেত দেন বড় বড় লেখক, কবি, সাহিত্যিক, সংস্কৃতিসেবী, বুদ্ধিজীবীরা, তাদের কথা আসলে বৃথা যায় না। এই তাদের যে বৃথা যায় না, এর ফলে আমরা যদি তাদেরকে মূল্যায়ন করতে পারি, তাদের কথা মতো যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক আগেই সমাধান করতে পারতাম। আপনি জানেন, আজ থেকে 15-16 বছর আগে মেজবা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি কথা বলেছিল যে এটা একটা উন্নত মানের মাদ্রাসায় পরিণত হয়েছে। কেন পরিণত হয়েছে আপনি দেখেছিলেন বাড়ি ভাই? ওই কথাগুলো শুনেছিলেন? হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, আপনি দেখেন এইবারের নির্বাচনে আসার পর, এই ডাকসু নির্বাচন, আপনার কাছে কি মনে হয়েছে যে উনি অতীতকে দেখতেছিলেন দূরবীন দিয়ে? টাইম মেশিন থিওরিটা আপনি শুনেছেন? টাইম মেশিন থিওরি হলো, আমি একটা মানে সিনেমা দেখেছিলাম টাইম মেশিনের উপরে। তো মানে আমেরিকার নিউ ইয়র্ক থেকে একদল মহাকাশচারী পৃথিবী থেকে মহাশূন্যের দিকে রওনা দেয়। তো ওদের যে যে যানটিতে করে যাচ্ছিল, সেটি সময়ের চাইতেও দ্রুত বেগে, E=mc², মানে সময়ের গতিবেগের চাইতেও দ্রুত যাচ্ছিল। অল্প সময়ের ভিতরে তারা হাজার হাজার বছরের সমান চলে গেছে, যেহেতু তারা E=mc² কে অতিক্রম করতে পেরেছে। তো তারা যখন পৃথিবীতে ফেরত আসছিল, তাদের কাছে কয়েক মিনিট, কিন্তু পৃথিবীতে এর ফাঁকে চলে গেছে কয়েক হাজার, মানে কয়েকশো হাজার বছর। তারা যখন পৃথিবীতে আসবে, এখন দেখছে যে পৃথিবীতে যে বিমানবন্দর ছিল এটা আর নেই। তারা নামতে গিয়ে শুধুমাত্র দেখলো স্ট্যাচু অফ লিবার্টি দাঁড়িয়ে আছে। স্ট্যাচু অফ লিবার্টির কাছে যখন তারা নামলো, জাল দিয়ে এই জাতীয় এক শ্রেণীর প্রাণী তাদেরকে ধরে ফেললো, ধরে বন্দি করলো। এরা আবার কারা? পৃথিবীতে এটা আবার কি? মহাকাশ থেকে কি ধরনের জন্তু জানোয়ার আসলো? এখন সেই জন্য বলছি যে এইদেরকে ওই আমাদের বিজ্ঞানীরা, আমাদের জ্ঞানীগুণীরা, সাহিত্যিকরা, কবিরা এইভাবে দেখেছিলেন, বুঝেছিলেন, কিন্তু আমরা সেটা কাজে লাগাইতে পারি নাই। তাই আজকে বুক থেকে শুধু হাহাকার আসে, কষ্ট আসে, দুঃখ আসে। আমরা এখন প্রতিনিয়ত শিখছি। আমরা জানি রাজনীতি শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য নয়, মানুষের জন্য আন্দোলন করা, প্রগতিশীল সমাজ তৈরি করা, সকল মানুষের মানবিক দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা করা, যে মানুষ তার পাশে গিয়ে দাঁড়ানো। এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনার মতো, আমার মতো সারা বিশ্বের মানুষের কাতারে এসে যারা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করার জন্য, মুক্ত বুদ্ধির চিন্তা করার জন্য যারা কাজ করে, তাদের কাজের ফল টুডে অর টুমরো আপনিও দেখবেন, আমিও দেখব। মিস্টার মঞ্জু, আমাদের প্রজন্মের দুটো স্বপ্ন ছিল। একটা স্বপ্ন হচ্ছে যুদ্ধপরাধীদের বিচার, আর একটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যার বিচার। দুইটা বিচারই শেখ হাসিনার কারণে হয়েছে এখানে, এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ওই আদালতে ফাঁসির দেয়ার মতো রায়টা সত্যই দিই একদিন ঘোষণা হয়ে যাবে। কিভাবে এর মোকাবেলা করবে এই প্রজন্ম? আপনাকে একটা জিনিস বলি, পাকিস্তানের পত্রিকা কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে আমরা 1971 সালের প্রতিশোধ নিয়েছি। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা ব্যবহার করলো ডক্টর ইউনূসের মতো একটা সুদখোর বাটপারকে। আপনি দেখেন পৃথিবীতে বাঘে এবং মহিষে এক গাঁটে জল খায়। মোল্লারা ওয়াজ করতো যে ডক্টর ইউনূস শুধু সুদ খায় না, সুদের কারিগর। অর্থাৎ ওরা বলতো ডক্টর ইউনূসের যদি চেহারার দিকে কোনো লোক তাকায়, তাহলে 14 দিন পর্যন্ত তাদের নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এখন তাদের মহান নেতা হচ্ছে ডক্টর ইউনূস। তাই বলছি, এরা যে বিচারটা করছে, আমি প্রথমে যে কথাটি বলছিলাম
বাংলাদেশ দর্শিত হচ্ছে, বাংলাদেশকে আক্রান্ত করেছে। বাংলাদেশে এখন সন্ত্রাস, চাঁদাবাজ, মৌলবাদ বিরাজ করছে। এই বিরাজ করার কারণে তারা এবং মুক্তিযোদ্ধাদের বিচার করছে। হুমায়ুন আজাদ বলেছিলেন এদেশে মুক্তিযুদ্ধ করার কারণে মুক্তিযোদ্ধাদের বিচার হবে। এখন যাদের বিচার হচ্ছে, যারা জেলে আছে, তারা অনেকেই কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধ। একটি কথা মনে রাখেন, এদেশে আমরা সেটা হতে দেব না। আমাদের যে শক্তি, আমরা সর্বশেষ শক্তিটি সময় মতো আমরা ব্যবহার করব। কারণ এই দেশে যদি মৌলবাদীরা জিতে যায়, এই দেশে যদি পাকিস্তান জিতে যায়, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আর থাকে না। সুতরাং আমি বিশ্বাস করি একটা জনবিদ্রোহ হবে, মানুষ রাস্তায় নেমে আসবে, মানুষের বিরুদ্ধে, এই মৌলবাদের বিরুদ্ধে, এই 71-এর ভিন্ন রাজাকার আল বদর আল শামসের বিরুদ্ধে আবার জেগে উঠবে, সেটি আমার আশা। আর আরেকটি জিনিস হচ্ছে, আমাদের কাজ দেশে বিদেশে নানান জায়গা থেকে কাজ হচ্ছে। মনে রাখেন, তারা যত চতুর, আমাদের মানুষও বসে নেই। কাজ বিভিন্ন পন্টে বিভিন্নভাবে হচ্ছে। তাদের সেই স্বপ্ন আমরা এই বাংলায় কখনো বাস্তবায়িত হতে দেব না। আমরা বিশ্বাস করি প্রজন্মের যেই ছেলেরা ডিরেল হয়ে গেছে, তাদের বাইরেও প্রজন্ম ছোট নয়। ওই প্রজন্ম, এই যে ধরেন ছাত্রলীগ, যদি সব মানুষে যদি শিবির হয়ে যায়, জামাত হয়ে যায়, যদি বিএনপি হয়ে যায়, যদি কমিউনিস্ট হয়ে যায়, তাহলে ছাত্রলীগ আর ব্যান করা দরকার কি ছিল? মুখে তারা যতটাই বলুক, তারা জানে এই দেশের তরুণ সমাজের বড় অংশ ছাত্রলীগ হয়ে তারা ছাত্রলীগকে ব্যান করেছে। কারণটা আপনি সোজা বুঝতে পারেন, যার শক্তি নেই তাকে ব্যান করার দরকার আছে, যার অস্তিত্ব নেই তাকে ব্যান করার দরকার আছে। তাহলে বোঝেন, এই ছাত্রলীগ, এই যুবলীগ, এই আওয়ামী লীগ এই রাজপথ দখল করবে। আপনারা দেখছেন আস্তে আস্তে বেরোতে শুরু করেছি। একদিন এই লাইন আরো বড় হবে। সীতাকে বনবাসে দেওয়ার জন্য মানুষের যে লাইন যত লম্বা হয়েছিল, তার 3 গুণ লম্বা লাইন হবে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে। এই বিচারক, এই আদালত, এই ফৌজদারি, এই ইউনুসগণ, এই 71-এর ঘাতক দালাল রাজাকারদের পূর্বপুরুষ, তারা সবাই এই বাংলা থেকে কোথায় গিয়ে পালায়, আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। 5 আগস্টের পরে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছিলেন আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। এখন যে সারা দেশ যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, এটা আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে? ধন্যবাদ বাড়ি ভাই। একটা জিনিস কি দেখেন, যে দেশের মাটি এবং মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, সে দেশটি বাংলাদেশ। বাঙালির যে বাংলা ভাষাভাষী, আমার মতো আপনার মতো চেহারার যে মানুষ এই ভাষায় কথা বলে, গান করে, মুর্শিদি মারপতি জারি সারি এই গান শুনে যারা বড় হয়েছি, এই বাঙালির এই সংস্কৃতির বয়স অন্তত পক্ষে 3500 বছর। এই 3000 বছরে এই বাঙালি কখনো পাল, কখনো সেন, কখনো মুঘল, কখনো আরব, কখনো তুর্কি, কখনো চেঙ্গিস, কখনো ইংরেজ দ্বারা, কখনো পাকিস্তানি গোষ্ঠী দ্বারা শাসিত হয়েছে। এই জাতির লালিত স্বপ্ন ছিল একটি স্বাধীন দেশ হবে, মানুষের দেশ, সংস্কৃতি মনা মানুষের দেশ, অসাম্প্রদায়িক মানুষের দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ করে, এই আওয়ামী লীগ এই দেশটি, এই দেশের মানুষকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। সব মানুষ দালাল হয় না, সব মানুষ নিমক হারাম হয় না, সব মানুষ বাটপার সাটপার হয় না। কিছু মানুষ, বড় একটা অংশ মানুষ কৃতজ্ঞতা বোধ সম্পন্ন হয়, জ্ঞানী হয়, গুণী হয়, অসাম্প্রদায়িক হয়। সুতরাং আমরা বিশ্বাস করি এই বাংলাদেশকে যে দলটি একটা স্বাধীন রাষ্ট্র করার জন্য 3000 বছরের সাধনাকে সফল করেছে, সেই দলটিকে এদেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে না। আমি যেটা বলছিলাম, ঘরে ডাকাত ঢোকার পর ওই ডাকাতের হাতে অস্ত্র আছে, ওই ডাকাতের হাতে বারুদ আছে, ছোরা আছে, সেই ভয়ে অনেকে চুপ করে থাকে। ডাকাত কিন্তু সারা জনম ঘরে থাকে না। ডাকাতকে তার প্রয়োজনেই পালায়া যেতে হয়। ডাকাত আসে লুণ্ঠন করতে। আপনি এই সোমনাথ মন্দির আক্রমণ করেছিল এই থেকে, আফগানিস্তান থেকে এসে সুলতান মাহমুদ 12 বার আক্রমণ করেছিলেন এই ভারতবর্ষের, আমাদের এই বাংলাকে। সেই
যতবার আক্রমণ করেছে চুরি করে নিয়ে চলে যেতে হয়েছে, থাকতে পারেননি। এখনো যারা এসছে তারা চোর, তারা বাটপার, তারা দখলদার। এই চোর, এই বাটপার, এই দখলদার আজ না হয় কাল, কাল না হয় পরশু পালাতেই হবে। এদেশের মালিক জনগণ, এদেশের মালিক আমি, আপনি, আমার মতো, আপনার মতো অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, জারি সারি মুর্শিদি মারফতিতে বিশ্বাস করে, পল্লী গানে বিশ্বাস করে, বেহুলা লক্ষিন্দরে বিশ্বাস করে, হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতায় বিশ্বাস করে। তারা যতদিন বেঁচে থাকবে এ দেশ ডিরেল্ট হবে না। আমরা বিশ্বাস করি এখন এই অন্ধকার রাত্রে ডাকাতের দল এসেছে। এই ডাকাতের দল একসময় নিজের প্রয়োজনেই ছেড়ে যেতে হবে। আর তখন ওই যে আমাদের সন্তানরা জেগে উঠবে, আবার লাল সবুজের পতাকা পথ পথ করে উঠবে এবং বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায়, একাত্তরের মহান মুক্তি সংগ্রামের চেতনায় আবার ফিরে যাবে। একজন আইনজীবী হিসেবে আপনার পরামর্শটা কি? এই যে ট্রাইব্যুনালের রায়টা ঘোষণা করার পরে কি প্রতিক্রিয়া দেখাতে হবে, আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে পৃথিবীর যত দেশে যেই প্রান্তেই আপনারা আছেন, সব প্রান্তে সবাই পৃথিবীর শান্তিকামী মানুষ, আইনের শাসনে বিশ্বাসী মানুষ যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করেন। আমরা যদি ঘরের ভিতরে কথা বলতে না পারি, আমরা বাইরে কথা বলবো। কেননা ঘর তো এখন বেদখল হয়ে গেছে, ঘরে তো এখন সন্ত্রাস আছে, চাঁদাবাজ আছে, খুনিরা আছে। তো এই খুনিদেরকে বিরুদ্ধে অস্ট্রেলিয়ায়, কানাডায়, নিউজিল্যান্ডে, ইংল্যান্ডে, ইউরোপে, আমেরিকায়, সব জায়গায়, এই যে আপনারা দেখছেন না, কদিন আগে মাহফুজ এসেছিল লন্ডনে, কি পরিমাণ রিপার্কেশন হয়েছে। জাপানে গিয়েছিল তারা, কি পরিমাণ রিপার্কেশন হয়েছে। ডক্টর ইউনুস লন্ডনে এসেছিল, তারপরে আসিফ নজরুল সুইজারল্যান্ডে গিয়েছিল, এখন আমেরিকা গিয়েছে। জায়গায় জায়গায় সভ্য মানুষেরা, ভদ্র মানুষেরা, প্রগতিশীল মানুষেরা তাদেরকে রুখে দিচ্ছে। এর দ্বারা আপনি বুঝলে বুঝবেন, কথা বলে না, আপনি যদি কবিতা শুনতে ভালোবাসেন তো ভালো, আপনি যদি কবিতা শুনতে ভালো না বাসেন তাহলে আপনি সমুদ্রের গর্জন শুনবেন। সমুদ্র চারদিকে রেডি হচ্ছে, টুডে অর টুমরো সমুদ্রের গর্জন আসবে। সেই জোয়ারে এই অন্যায়, এই অত্যাচার, এই নির্যাতন, এই পাশবিক অমানুষ দানব দত্তরা সাগরের জলে ভেসে যাবে। দেশের যে জুলাই সনদ, যে কথাবার্তা প্রতিদিন নানাভাবে আসছে, আপনি এটা কিভাবে দেখেন? জুলাই সনদ বলতে কোনো কিছু নাই, কারণ হচ্ছে জুলাই মাসে যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি হয়েছিল একটা দাবিতে, সেটা হলো বাংলাদেশে কোটা থাকবে না। জুলাই সনদ যদি হতে হয় তাহলে এরকম একটি সনদ হতে পারে, কারণ নাইলে এটা হবে সিটিংবাজি, এটা হবে বাটপারি, এটা হলো ঠক। কারণ আপনি যা বলে এসছেন আমাকে তো তাই, আপনি এখানে আমারে নিয়ে এসছেন রাজনীতির কথা বলার জন্য, মানবিক কথা বলার জন্য। এখন আপনি যদি আমাকে গীতা পাঠ, কোরআন পাঠ এবং বাইবেল পাঠ করে ধরায় দেন, তাহলে এটা বাটপারি হবে না? কারণ আমি তো গীতা পাঠ, বাইবেল পাঠ, ত্রিপিটক পাঠ জানি না। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন কি জন্য? দাওয়াত দিয়েছেন আপনার এখানে রাজনৈতিক কথা বলার জন্য, এসে আপনি আমার গীতা ধরাই দিবেন? হবে না তো। এখন আপনি যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনটি ছিল কোটা বিরোধী আন্দোলন। আমরা চাই এই যদি জুলাই সনদ হয়, একটি মাত্র সনদ হবে, সেখানে বলা থাকবে এই বাংলার জমিনে কখনো কোনো কারণে কোটা থাকবে না, কোটা হবে না। কিন্তু তারা সেদিকে না গিয়ে কোটা করছে জায়গায় জায়গায়। এই জুলাই সনদের নামে এখন যেটা হচ্ছে, এটা 1971 বিরোধী সনদ আসতে চেষ্টা করছে। এই সনদকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। বিএনপিকে অন্তত একটা জায়গায় আমি ধন্যবাদ দেই, এই জুলাই সনদে যেখানে মুক্তিযুদ্ধের সাথে, স্বাধীনতার সাথে, বাংলাদেশের সংবিধানের সাথে যেসব সাংঘর্ষিক ইস্যু আছে, বিএনপি সেটিকে গ্রহণ করেনি। না করার কারণে আমি বুঝলাম, আপনারা দেখেন বাংলাদেশে বিএনপি যদি 30% হয়, আওয়ামী লীগ যদি 30% হয়, তাহলে 70-60 ভাগ মানুষ, কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি মিলে যদি আরো 10% মানুষ হয় তাহলে 70 ভাগ মানুষ। তাহলে 70 ভাগ মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কিছু হয়, কোনো নারীকে ওই তার ইচ্ছার বিরুদ্ধে যে শারীরিক সম্পর্ক, সেটাকে বলে ধর্ষণ। এখন বাংলাদেশে যেটা হচ্ছে, এটা মানে জুলাই সনদ না, এটা বাংলাদেশকে দর্শনের সনদ। সুতরাং আমি মনে করি বিএনপির যে স্ট্যান্ড, আওয়ামী লীগের যে স্ট্যান্ড, জাতীয় পার্টির যে স্ট্যান্ড, কমিউনিস্ট পার্টির যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটি হচ্ছে রাইট স্ট্যান্ড। এবং তারা হারিয়ে যাবে
জুলাই সনদ প্রণোদিত দেশে কিছুই হবে না। বিএনপি সহ সমস্ত এন্টি আওয়ামী লীগ ফোর্স সবাই কিন্তু এক জায়গায় একমত, আওয়ামী লীগ ছাড়া দেশে একটা ইলেকশন করবে তারা। এর রেজাল্টে কি দাঁড়াবে শেষ পর্যন্ত? আমি আপনাকে বলি, আলটিমেটলি বিএনপিকে আওয়ামী লীগের কাছে আসতে হবে, আওয়ামী লীগের সাথে জোট করতে হবে। কেন করতে হবে বলি, বিএনপির যে গঠনতন্ত্র বা বিএনপির যে ধরন, বাংলাদেশে প্রথম দিকে বিএনপি কিন্তু এন্টি আওয়ামী লীগ হিসেবে জন্ম হয়েছিল। জিয়াউর রহমান এন্টি আওয়ামী লীগ, ভারত বিরোধী, পাকিস্তানপন্থী সাম্প্রদায়িক শক্তি যারা আছে তাদেরকে এক জায়গায় নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রাজনৈতিক দল করেছিল। সেই দলের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মৃত্যুর পর সেটি চলে গিয়েছিল জাতীয় পার্টির হাতে। এরশাদ সাম্প্রদায়িক শক্তি, পাকিস্তানপন্থী এবং মুক্তিযুদ্ধ বিরোধী যত শক্তি ছিল, ফ্রিডম পার্টি ছিল, তাদেরকে নিয়ে সেটার নেতৃত্ব দিয়েছে। এরশাদের 90 পতনের পর খালেদা জিয়ার হাতে সেই নেতৃত্বটি আবার চলে গেছে। এই নেতৃত্বটি এই 2024 সাল পর্যন্ত কিন্তু কম বেশ বিএনপির হাতেই ছিল এবং এই নেতৃত্ব আস্তে আস্তে বিএনপিকে ওখান থেকে কিছুটা সরিয়েও দিয়ে কিছুটা গণতন্ত্রীমুখী করেছিল, যার ফলে এই 5 আগস্টের পর এই নেতৃত্বটি এখন চলে গেছে জামাতের হাতে। খেয়াল করে দেখেন, এনটি আওয়ামী লীগ, পাকিস্তান পন্থা, মুক্তিযুদ্ধ বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির নেতৃত্ব এখন এই জামাতে ইসলামী, নেজামে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট, চরমনাই ওদের হাতে চলে গেছে। এর ফলে বিএনপি কোন রাজনীতি করবে? কারণ মানুষ জানে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি যদি সে জায়গাটা ধারণ করতে পারত, বাংলাদেশের মানুষের অল্টারনেটিভ একটা সুযোগ আসতো, কিন্তু বিএনপি সেটাও ধরে রাখতে পারেনি। ফজলুর রহমানের মতো নেতাদেরকে তারা শোকজ করে, অথচ আরো খারাপ কথা অন্যায়কারী, দুর্নীতিকারী ওদেরকে কিছুই বলে না। এর ফলে যেটা হয়েছে, বিএনপি এখন রাজনীতিতে জামাতের হাতে যদি এনটি আওয়ামী লীগের জান্ডাটা চলে যায়, সাম্প্রদায়িক শক্তি যদি চলে যায়, পাকিস্তান পন্থা যদি চলে যায় এবং ভারত বিরোধিতা যদি চলে যায়, তাহলে বিএনপি রাজনীতি করবে কি দিয়ে? বিএনপির কি মার্ক্সবাদ আছে, লেনিনবাদ আছে? বিএনপির কি বুদ্ধিভিত্তিক কোনো উইংস আছে? নেই। তাহলে বিএনপি রাজনীতি করবে কি দিয়ে? এখন বিএনপিকে বেঁচে থাকতে হলে, প্রাসঙ্গিক থাকতে হলে ওই জায়গা থেকে সরে এসে প্রগতিশীল 71-এর চেতনার ধারক বাহক এই আওয়ামী লীগের সাথে ঐক্য করতে হবে। তা না হলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এখন বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি জামাতের তল্পি বাহক হবে। কারণ আপনি একটি জিনিস খেয়াল করে দেখেন, ভারত বিরোধী, স্বাধীনতা বিরোধী, 71 বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তি হিসেবে বিএনপির নেতা আর জামাতের নেতা যদি একসাথে দাঁড়ায়, কাকে ইমামতি করতে দিবেন আপনি? বলেন তো। আপনি মসজিদে গেলে আপনি বলবেন কি, সৌম্য দাড়ি, সাদা, হ্যাঁ, লম্বা পাঞ্জাবি, কত বড় টুপি, তারেক জিয়ারে আমি কেন দিব? উনি পড়াক, উনি মাওলানা, উনি দরবেশ, উনি ফিরে কামেল, অলি, গাউসে কুতুব। তো সুতরাং বিএনপির তো সেখানে খানা নাই। তাহলে বিএনপিকে এখন ভাবতে হবে এই প্রগতিশীলতার অংশীদারিত্ব আমাকে নিতে হবে, এই মুক্তিযুদ্ধের চেতনার অংশীদারিত্ব আমাকে নিতে হবে, এই অসাম্প্রদায়িক চেতনার অংশীদারিত্ব আমাকে নিতে হবে। ভাতৃপ্রতিম যে ভারত, যার সাথে সম্পর্ক খারাপ হলে দেশের অবস্থাই খারাপ হয়ে যায়, সেই দেশের সাথে শত্রুতা নয় বন্ধুত্বের হাত আমাকেই বাড়াতে হবে। এই চেতনায় যদি বিএনপি আসে, আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে আসুক, বিএনপি আসুক, তাও বাংলাদেশের চেতনা বেঁচে থাকবে। বিএনপি এখন আমি মনে করি আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে। কারণ এই যে আবর্জনা, মৌলবাদ, স্বাধীনতা বিরোধিতা, সাম্প্রদায়িকতা এবং মানে বাংলাদেশ বিরোধী চেতনা, এটা জামাতের কাছেই চলে যাওয়া উচিত। সুতরাং বাংলাদেশে তখন ওই একটা ডাস্টবিন হিসেবে থাকবে ওই মোর্চাটা, আর বিএনপি এবং আওয়ামী লীগ হবে মূলধারার দুটি রাজনৈতিক দল। একটি আরেকটির বিরুদ্ধে কথা বলবে, নীতির বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে, চিন্তার বিরুদ্ধে নতুন করে নীতি আদর্শ নিয়ে আসবে এবং দেশকে সামনে নিয়ে যাবে। তাই আমি মনে করি বিএনপি নেতাদেরকে এখন এই ভাবনাটি সঠিকভাবে, কঠিনভাবে ভাবতে হবে। আপনি অনেক ধন্যবাদ মিস্টার মঞ্জু। আপনি আজকে আসবেন ঘোষণা দেওয়ার পরে আমাকে একজন ইনবক্সে বলেছে, ভাই আপনি আজকে কথা বলবেন উনিকে কথা বলতে দিবেন। কথা বলতে দিলে দেখবেন খুব প্রাণবন্ত
একটা আলোচনা তৈরি করবে, সেটাই আমরা দেখলাম। আমরা মাঝে মাঝেই আপনাকে নিয়ে আসবো। ভালো থাকবেন। ধন্যবাদ বারি ভাই, ভালো থাকবেন আর কি।